ব্যাংক সমন্বয় বিবরণীর এমসিকিউ নিয়ে আগামী 10 মিনিটের ক্লাসে প্রথমে আমি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো আলোচনা করে দিতে চাই এবং ক্লাসের শেষ অংশে আমি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য সাজেশন আকারে দিব, যেগুলো তুমি যদি একটু আত্মস্থ করতে পারো ব্যাংক সমন্বয় বিবরণীর এমসিকিউ তোমার হাতের মুঠোয় চলে আসবে। তো চলো, প্রথম যে প্রশ্নটা আমরা সমাধান করব, এই প্রশ্নটা এসেছে দিনাজপুর বোর্ড 2016 সালে। ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ, দেখো এখানে বলেছে ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ কত টাকা? 300 টাকা। ভুলে নগদান বইতে দুইবার লেখা হয়েছে। এখানে খুবই মনোযোগ দিয়ে এই শব্দটা দেখবা, সেটা হচ্ছে দুইবার লেখা হয়েছে। কয়বার? দুবার লেখা হয়েছে বা দুইবার লেখা হয়েছে। ফলে গড়মিলের পরিমাণ কত টাকা হবে? আমরা সবাই জানি ব্যাংক সমন্বয় বিবরণী আমরা প্রস্তুত করি নগদান বই এবং ব্যাংক বিবরণীর উদ্ধৃত্যের সঙ্গে আমরা একটা মিল করি, ঠিক আছে? তো এই মিলটা যদি কোনো কারণে গড়মিল হয়ে যায়, সেই গড়মিলটাই আমাদের ব্যাংক সমন্বয় বিবরণীতে মিল করতে হয়। তো এখানে ঘটনাটা ঘটেছে ধার্যকৃত চার্জ, তার মানে ব্যাংক চার্জ করেছে কত টাকা? 300 টাকা। তাহলে ব্যাংক সাথে সাথে 300 টাকা কি করেছে? মাইনাস করেছে। এখন নগদান বই তো আমাদের 300 টাকা কি করার কথা? বিয়োগ করার কথা। ব্যাংক যেহেতু 300 টাকা চার্জ করছে, ব্যাংক 300 টাকা মাইনাস করছে, আমরাও নগদান বইতে 300 টাকা কি করব? মাইনাস করব। কিন্তু আমরা এখানে ভুলটা কি করছি? দুইবার বিয়োগ করে ফেলছি, মানে দুইবার আমরা নগদান বইতে এটা লিপিবদ্ধ করছি। এখন দুইবার যদি নগদান বইতে লিপিবদ্ধ করি, লিপিবদ্ধ করার কথা ছিল ব্যাংক 300 টাকা মাইনাস করছে, আমিও 300 টাকা মাইনাস করব, আমি এক্সট্রা আরো 300 টাকা মাইনাস করে ফেলছি। তাহলে এবার আমাদের কি করতে হবে? ওই 300 টাকা এবার আমাদের নগদান বইতে যোগ করে দিতে হবে। সুতরাং এখানে আমাদের ভুলটা হয়েছে 300 টাকারই। সুতরাং আমাদের প্রশ্ন যে বলেছে 300 টাকা দুইবার লেখা হয়েছে, সেই 300 টাকারই মূলত এখানে গড়মিলটা হবে, কারণ 300 টাকা আমরা বেশি বিয়োগ করে ফেলেছি। এর পরের এমসিকিউটা যদি একটু দেখো, এটা আসছে যশোর বোর্ড 2017 সালে, একই টাইপের এমসিকিউ, একটু খেয়াল করো। ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ, এবার কিন্তু ব্যাংক চার্জ করেনি, মঞ্জুরিকৃত সুদ। মঞ্জুরিকৃত সুদ মানে কি? ব্যাংক আমার জমা টাকার উপরে সুদ দিয়েছে। মঞ্জুরিকৃত সুদ মানে ব্যাংক আমার জমা টাকার উপরে সুদ দিয়েছে। কত টাকা সুদ দিয়েছে? 890 টাকা সুদ দিয়েছে। এখন কি হয়েছে দেখো, সেই গুরুত্বপূর্ণ কথাটাই কিন্তু বলছে নগদান বইতে দুইবার, এই যে দেখো, এই যে বারবার আসতেছে কিন্তু, এই যে দুইবার, এখানে একটু খেয়াল করো, এই যে আমি স্টার দিয়ে দিলাম, এখানে খেয়াল করো, এই যে স্টার দিয়ে দিলাম, দুইবার। এই দুইবার কথাটা বলা থাকলে কি করতে হবে তোমরা অলরেডি বুঝতে পারতেছো, দুইবার ডেবিট করা হয়েছে। এখন দেখো, ব্যাংক যখন সুদ মঞ্জুর করে তখন ব্যাংক কিন্তু আমার জমা টাকার উপরে এই 890 টাকা প্লাস করে দিয়েছে। সুতরাং আমরাও নগদান বইতে কিন্তু এই 890 টাকা একবারই প্লাস করব। কিন্তু এখানে ভুল কি হয়েছে, যে নগদান বইয়ে কত টাকা বেশি দেখানো হয়েছে। কারণ কি? নগদান বইতে কিন্তু আমি দুইবার প্লাস করে ফেলছি, এই যে বলেছে নগদান বইতে দুইবার ডেবিট করা হয়েছে। সুতরাং যেহেতু এই 890 টাকা আমি বেশি ডেবিট করে ফেলেছি একবার, সেই তো একবার আমাদের কমাই ফেলতে হবে। তার মানে এখানে 890 টাকার গড়মিলই হবে। সুতরাং এখানে 890 টাকা বেশি দেখানো হয়েছে। 890 টাকা উত্তর গতে, তার মানে সঠিক উত্তর হচ্ছে হবে গ। এবার এই গ দাগ, এই প্রশ্নটা আসছে রাজশাহী বোর্ড 2021 সালে। ওকে, প্রশ্নটা কি বলেছে? ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ 500 টাকা। ভুলে নগদান বইতে দুবার, এই যে ভালো মতন খেয়াল করে কিন্তু, দুবার লেখার ফলে ব্যাংক সমন্বয় বিবরণীতে গড়মিলের পরিমাণ কত হবে? অবশ্যই তোমরা এই প্রশ্নটার উত্তর কমেন্টে আমাকে জানাও। ব্যাংক সমন্বয় বিবরণীর সবথেকে কঠিন এমসিকিউটা এবং মোস্ট রিপিটেড এমসিকিউটা তুমি কিভাবে খুব সহজে জাস্ট মানে কোনো রকম হিসাব ছাড়াই করবা, চলো দেখি। এই প্রশ্নটা আসছে দিনাজপুর বোর্ড, চট্টগ্রাম বোর্ড 2024 সালে, সিলেট বোর্ড 21 সালে এবং ঢাকা বোর্ড 2019 সালে এই প্রশ্নটা আসছে। বুঝতেই পারতেছো এই প্রশ্নটা কি পরিমাণ গুরুত্বপূর্ণ তোমাদের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য। দেখো, ব্যাংক চার্জ 260 টাকা। দেখো, ব্যাংক চার্জ করছে কত টাকা? 260 টাকা। নগদান বইতে ভুলক্রমে 620 টাকা লেখা হয়েছে। তার মানে দেখো, এটা একটা প্রথমত টাকার অ্যামাউন্টের ভুল। এই যে ব্যাংক চার্জ করছে 260 টাকা, নগদান বইতে লেখা হয়েছে হলো কত টাকা? 620 টাকা। তাহলে প্রথমত হচ্ছিল টাকার অ্যামাউন্টে ভুল। কিসের ভুল? টাকার অ্যামাউন্টে ভুল। খেয়াল করো, এরপরে এই যে ব্যাংক চার্জ, ব্যাংক যখন চার্জ করে ব্যাংক থেকে টাকা কমে যায়, তো এটা আমাদের কিন্তু নগদান বইয়ের ক্রেডিট সাইডে আসার কথা। ব্যাংক চার্জ নগদান বইয়ের কোন পাশে আসার কথা? ক্রেডিট পাশে আসার কথা। কিন্তু এখানে ভুলে কি করছে দেখো, ডেবিট করা হয়েছে। তার মানে নগদান বইতে প্রথমত টাকার অ্যামাউন্ট তো ভুল করছে, তারপরও ব্যাংক চার্জ যাবার কথা ক্রেডিটে, এখন এটা লিখছি কিসে? ডেবিটে। তার মানে এখানে প্রথমত টাকার অ্যামাউন্টে ভুল করছে, দ্বিতীয়ত ডেবিট ক্রেডিটে ভুল করছে। ডেবিট প্লাস ক্রেডিটে কি করছে? ক্রেডিটে ভুল করছে। কেমন? এই যে দুইটা ভুল হয়েছে এখানে।
টাকার অ্যামাউন্টে ভুল, ডেবিট ক্রেডিটে ভুল। আচ্ছা, এর ফলে নগদান বই, আমরা জানি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করার সময় দুইটা জিনিস মেইন, একটা হলো নগদান বই আর একটা হলো ব্যাংক বিবরণীর উদ্ধৃত। কেমন? তো এই নগদান বই এবং ব্যাংক বিবরণীর উদ্ধৃতের গড় মিলের পরিমাণ কত? এখন এই গড় মিলের পরিমাণ চাইছে কত, এটা আমাদের বের করতে হবে। এখন দেখো, যদি টাকার অ্যামাউন্টে ভুল দেওয়া থাকে এবং ডেবিট ক্রেডিটের, নগদান বইয়ের ডেবিট ক্রেডিটে ভুল থাকে, তুমি জাস্ট খালি যে অ্যামাউন্ট দুইটা কত, 260 টাকা এবং 620 টাকায় দুইটা অ্যামাউন্ট যোগ দেবা, কত? 260 প্লাস 600 কত, 620 টাকা দাও যোগ, তাহলে হয় কত? তোমার হচ্ছে হলো 880 টাকা। তার মানে 100% তোমার উত্তর 880 কই আছে? এই যে ঘতে 100% 880 টাকা উত্তর হবে। কেমন? শর্টকাট। পরেরটায় আসো, 5 নাম্বার। এই কোশ্চেনটা আসছে দিনাজপুর বোর্ড 2019 সালে, খুবই লেটেস্ট একটা প্রশ্ন, খেয়াল করো। ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ 73 টাকা। তার মানে ব্যাংক সুদ মঞ্জুর করছে কত টাকা? 73 টাকা। তাহলে ব্যাংক যদি সুদ মঞ্জুর করে, এটা আমরা নগদান বইয়ের ডেবিট সাইডে নেই, কারণ ব্যাংক যখন আমাদের জমা টাকার উপর সুদ দেয়, আমাদের ব্যাংকে টাকা বাড়ে, এই জন্য আমরা নগদান বইয়ের ডেবিট পাশে লিখি। ওকে, কিন্তু নগদান বইতে 37 টাকা লিখছে। নাম্বার 1, দেখো এই যে টাকার অ্যামাউন্টে ভুল করছে, এই যে 73 টাকা লিখছে, কয় টাকা নগদান বইতে? 37। তার মানে নাম্বার 1 টাকার অ্যামাউন্টে ভুল। এরপরে দেখো, এই ব্যাংক সুদ মঞ্জুর, এটা আমাদের নগদান বইয়ের কোন সাইডে যাবার কথা? ডেবিট সাইডে যাবার কথা। এখন কি করছে? এখানে দেখো 37 টাকা যা ক্রেডিট করা হয়েছে। দেখো, ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর যেটা যাবার কথা নগদান বইয়ের ডেবিট পাশে, কিন্তু নগদান বইয়ে লিখছে কোন পাশে? ক্রেডিট পাশে। তার মানে এখানে ডেবিট ক্রেডিটেও কিন্তু আবার সেই ভুল করছে। ঠিক আছে, এতে উভয় বহির জের, উভয় বহি মানে কি? ওই যে আগে বলছি, নগদান বই আর ব্যাংক বিবরণীর উদ্ধৃত। উভয় বহি মানে হলো বই, জেরের মধ্যে কত টাকার গড়মিল হবে? এই যে কত টাকার গড়মিল হবে, এখানেও গড়মিল, এখানেও গড়মিল। তার মানে আমরা কি করব? জাস্ট এই 73 আর 37 যোগ করব। 73 আর 37 আমরা কি করব? যোগ করব। তাহলে হচ্ছে হলো 110। অপশনে আছে ঘ। ওকে, তার মানে সরি খ, 110 টাকা উত্তর। ব্যাংক সমন্বয় বিবরণীর সব থেকে ইম্পর্টেন্ট এবং মোস্ট রিপিটেড কোশ্চেন হচ্ছে হলো এইটা, ব্যাংক সমন্বয় বিবরণী কে তৈরি করেন? সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন। এই প্রশ্নটা তোমার ব্যাংক সমন্বয় বিবরণী সব থেকে বেশিবার রিপিট হয়েছে। সেটা কি? ব্যাংক সমন্বয় বিবরণী কে প্রস্তুত করেন? আমরা সবাই জানি ব্যাংক সমন্বয় বিবরণী আমানতকারী, ইংরেজিতে বলা হয় ডিপোজিটর, আমানতকারী ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করে। আমানতকারীর আরেকটা নাম হচ্ছে হলো ব্যবসায় প্রতিষ্ঠান, মানে আমাদের ব্যবসায় প্রতিষ্ঠান বা আমাদের ব্যবসায় প্রতিষ্ঠানের মালিক, এনারা মূলত ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করে থাকেন। এখানে তোমরা যে জিনিসটা মনে রাখবে সেটা হচ্ছে, ব্যাংক কিন্তু কোনো অবস্থাতেই ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করে না। আমি আবার বলছি, ব্যাংক কোনো অবস্থাতেই ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করে না। ব্যাংক সমন্বয় বিবরণী কে প্রস্তুত করে? ব্যাংক সমন্বয় বিবরণী আমরা বা আমাদের ব্যবসা প্রতিষ্ঠান বা আমানতকারী যিনি, তিনি মূলত ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করে থাকেন। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপর হচ্ছে, ব্যাংক সমন্বয় বিবরণীর মূল উদ্দেশ্য কি? ব্যাংক সমন্বয় বিবরণীর মূল উদ্দেশ্য হচ্ছে হলো নগদান বইয়ের উদ্ধৃত্যের সঙ্গে ব্যাংক বিবরণীর উদ্ধৃত্যের গড় মিলের কারণটা মিল করা বা গড় মিলের কারণটা নির্ণয় করা। এই যে আমরা লিখে রাখছি নগদান বইয়ের ব্যাংক উদ্ধৃত্ত। আমরা জানি নগদান বইয়ে কিন্তু নগদের কলাম থাকে, ব্যাংকের কলাম থাকে। ওই ব্যাংক নগদান বইয়ের যে ব্যাংকের কলাম, আমরা যে 2 ঘরা বা 3 ঘরা নগদান বই করি না, ওই নগদান বইয়ের যে ব্যাংকের যে কলামটা, ওই ব্যাংকের কলামের সঙ্গে ব্যাংক বিবরণীর যে উদ্ধৃত্ত, ব্যাংক বিবরণী, এই যে ব্যাংক বিবরণী, এটাকে প্রস্তুত করে ব্যাংক প্রস্তুত করে। তাদের যে উদ্ধৃত্ত, ওই উদ্ধৃত্তর সঙ্গে আমাদের নগদান বইয়ের ব্যাংক উদ্ধৃত্তর যে পার্থক্য, এখানে মনে রাখতে হবে, পার্থক্যটাই হচ্ছে হলো, পার্থক্যটা নির্ণয় করাই হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণীর মূল উদ্দেশ্য, প্রধান উদ্দেশ্য। ব্যাংক শব্দটি, দেখো আমরা যে ব্যাংক সমন্বয় বিবরণী পড়ছি, এর মূল প্রথম শব্দটাই কিন্তু ব্যাংক। এখন আমাদের এই প্রশ্নটা এমসিকিউতে বারবার আসে, সেটা হচ্ছে ব্যাংক শব্দের উৎপত্তি কোনটি থেকে? ব্যাংকো শব্দ থেকে। এটা একটা ইটালি শব্দ, ব্যাংকো, স্পেলিংটা একটু মনে রাখবা, BANCO। এটা একটা ইটালি শব্দ যার অর্থ হচ্ছে হলো বেঞ্চ। মানে বেঞ্চ মানে তো বুঝো যে বেঞ্চে বসে তোমরা পড়ালেখা করো, ওই রকম আর কি বেঞ্চ। তো এই ব্যাংকো একটা ইটালি শব্দ, এই শব্দ থেকে মূলত আমাদের এই ব্যাংক শব্দের উৎপত্তি হয়েছে বা ব্যাংক শব্দটি এসেছে। 4 নাম্বার ইনফরমেশন হচ্ছে, ব্যাংক হিসাব কয় প্রকার? ব্যাংক হিসাব হচ্ছে 3 ধরনের, আমরা সবাই জানি। 1 নাম্বার হচ্ছে হলো চলতি হিসাব, 2 নাম্বার সঞ্চয় হিসাব, 3 নাম্বার হচ্ছে স্থায়ী হিসাব। এই 3 ধরনের হিসাবের ব্যাংকে তোমার কি হিসাব আছে সেটা একটু কমেন্টে জানাবে। 5 নাম্বার হচ্ছে এনএসএফ এর পূর্ণরূপ কি? এটা হলো মোস্ট রিপিটেড একটা কোশ্চেন। এনএসএফ, এটাকে নট সাফিসিয়েন্ট ফান্ড,
এক ধরনের চেক বা এক ধরনের চেকের অবস্থা, ঠিক আছে? এটার পূর্ণরূপ কি? নট সাফিসিয়েন্ট ফান্ড। এই যে আমরা লিখেছি নট সাফিসিয়েন্ট ফান্ড। নট মানে না, আর সাফিসিয়েন্ট মানে পর্যাপ্ত, আর ফান্ড মানে হচ্ছিল তহবিল। মানে অপর্যাপ্ত তহবিলের কারণে যে ব্যাংক মানে ব্যাংক যখন একটা চেক প্রত্যাখ্যান করে তখন সেটাকে আমরা এনএসএফ চেক বলি। কেমন? এখানে আমরা লিখে রেখেছি এনএসএফ চেক কোনটি, এটা একদম তোমরা মুখস্থ রাখবে। সেটা হচ্ছে কি? জমাকৃত চেক প্রত্যাখ্যান। মনে করো আমরা বা আমি বাইরের থেকে একটা চেক পেয়েছি, এই চেকটা আমি যখন ব্যাংকে জমা করতে পাঠাবো এইটাই হলো জমাকৃত চেক, যেটাকে ডিপোজিট ইন ট্রানজিটও বলে বা পথিমধ্যে জমা বলে বা জমাকৃত চেকও বলে। মানে আমরা একটা চেক ব্যাংকে জমা করতে পাঠিয়েছি। তো এখন ওই চেকের যদি মানে ওই চেকের যে অ্যাকাউন্ট, ওই অ্যাকাউন্ট থেকে যদি সাফিসিয়েন্ট বা পর্যাপ্ত ব্যালেন্স না থাকে, ব্যাংক তখন ওই চেকটা প্রত্যাখ্যান করে দেয়, রিজেক্ট করে দেয়। তো ব্যাংক যখন ওই চেকটা প্রত্যাখ্যান করে দেয় তখন ওই অবস্থাটাকে বলা হয় হচ্ছে হলো এনএসএফ চেক। তার মানে এনএসএফ চেক হচ্ছে হলো জমাকৃত চেক প্রত্যাখ্যান। এটা একদম মুখস্থ করে ফেলতে হবে। এনএসএফ চেক মানে হচ্ছে জমাকৃত চেক প্রত্যাখ্যান। আবার কিন্তু ইস্যুকৃত চেক প্রত্যাখ্যান বলো না, এখানে কিন্তু স্পেসিফিক বলে দিছে কি এনএসএফ চেক মানে জমাকৃত চেক প্রত্যাখ্যান। এটা একটু মেমোরাইজ করে ফেলবে। 7 নাম্বার সর্বশেষ, সেটা হলো এনএসএফ চেক ব্যাংক সমন্বয় বিবরণীতে কি করতে হয়? অবশ্যই নগদান বইয়ের উদ্বৃত্ত হতে বিয়োগ করতে হয়। কারণ কি? জিনিসটা একটু বোঝার চেষ্টা করো। আমরা যখন একটা চেক জমা করতে ব্যাংকে পাঠাই, আমরা যখনই জমা করতে ব্যাংকে পাঠাইছি সাথে সাথে কিন্তু আমরা আমাদের নগদান বইতে টাকাটা প্লাস করে ফেলি। কারণ কি? এই যে একটা চেক আমরা ব্যাংকে জমা করতে পাঠাচ্ছি, আমরা ধরে নিচ্ছি এই চেকের টাকাটা ব্যাংকে জমা হয়ে যাবে, সুতরাং আমরা আমাদের নগদান বইতে সাথে সাথে টাকাটা প্লাস করি। এখন দেখা যায় কি ওই চেকে যথেষ্ট পরিমাণ টাকা নাই, তখন ব্যাংক কি করে ওই চেকটা রিজেক্ট করে দেয়, মানে লাথি মারে খেদাই দেয়। তখন চেক হাইটা হাইটা আবার তোমার কাছে চলে আসে। তার মানে এই যে তুমি ভুলে নগদান বইতে টাকাটা প্লাস করছিলা, ব্যাংক কি টাকাটা প্লাস করলো? ব্যাংক তো প্লাস, এই যে বাম হাতে ব্যাংক, ব্যাংক তো প্লাস করে নাই, কারণ ব্যাংক কি করছে? ওই চেকটা প্রত্যাখ্যান করে দিছে। তার মানে এখন আমাদের কি করতে হবে? আবার আমাদের সেই নগদান বই থেকে কমাই দিতে হবে। এই কথাটাই বলছে, নগদান বইয়ের ব্যাংক উদ্বৃত্ততে যেটা আমরা বাড়াইছিলাম সেইটাই আমরা এবার কি করব? বিয়োগ করতে হবে। তার মানে এনএসএফ চেকের ফলে নগদান বইয়ের ব্যাংক কলামে আবার সেটাকে কমিয়ে দিতে হবে। এই 7টা এমসিকিউ তোমরা যখন টেস্ট পেপার বা সাপ্লিমেন্ট বা বিগত সালের কোশ্চেনগুলো সলভ করবা, এই 7টা কোশ্চেন তোমরা মোস্ট রিপিট, মানে এইটা যদি তুমি এই 7টা কোশ্চেন যদি মুখস্থ করতে পারো, এই 7টা টপিক, তুমি 100% শিওর থাকো তুমি ব্যাংক সমন্বয় বিবরণীতে একদম বস হয়ে যাচ্ছ। ঠিক আছে? তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে নতুন কোনো চ্যাপ্টার নিয়ে। এই ধরনের ক্লাস তোমাদের হেল্প হয় কিনা আমাকে জানাবে।